Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আপনারা এর আগে যারা ছায়াবাড়ি নভেলটি শুনেছেন, এই রহস্য কুঠি হচ্ছে সেই ছায়াবাড়ি নভেলের সিকুয়েল। আমরা এর আগে যেখানে শেষ করেছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা রহস্য কুঠি। আজ শুনবেন আপনারা এই নভেলের 14তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে শুরু করছি ডার্সি কোটসের লেখা রহস্য কুঠি। আজ পর্ব 14। বিছানার প্রান্তে পা নামিয়ে দিল সোফি। মিস বিশপের তৈলচিত্রখানা দেখে সোফির মনে হতে লাগলো, জীবিতকালে এই নারী অত্যন্ত কঠোর প্রকৃতির এবং দৃঢ় মানসিকতার ছিলেন। ছবিতে ওনার বয়স 60-এর কাছাকাছি, অর্থাৎ মৃত্যুর অল্প দিন আগে তৈরি করা হয়েছে এই তৈলচিত্রটি। তবে এই বয়সেও দুর্বল মনে হচ্ছে না তাকে। গর্বিত চাউনি আর শক্ত হয়ে এঁটে থাকা ঠোঁটের ভঙ্গিটা নিখুঁতভাবে তুলে ধরেছে শিল্পী। ঠোঁট চাটতে চাটতে মিস বিশপের সেই ভৌতিক মূর্তিটার কথা মনে পড়ল সোফি, যাকে সে একটু আগে দেখেছে ওর বিছানার কাছে এসে দাঁড়িয়েছিল। মৃত্যুর পর এই নারী ফিরে এলেন কি করে? সোফির মনে পড়ল নর্থউডে ওর পরিচারিকা মেরির আত্মা মুক্ত হয়ে গেছিল যখন বাড়িটার ওপর থেকে গ্রিনলকের প্রভাব কেটে গিয়েছিল। নিশ্চয়ই মৃত্যুর পরেও মুক্তি পাননি এই মিস বিশপ। হয়তো এখনো বন্দী হয়ে আছে ওর আত্মা এই কেনসিংটনের প্রাসাদে। গ্রিনলকের প্রভাবে পুনরায় শরীর ধারণে সক্ষম হয়েছেন তিনি। সোফি, মৃদু চিন্তিত গলাটা শুনে ভাবনায় ছেদ পড়ল সোফি। ওর কাঁধে একটা হাত এসে পড়তেই চমকে উঠল সে। জোসেফের কণ্ঠস্বর কানে এলো। ঠিক আছো তো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। জোসেফের চোখে ফুটে ওঠা দুশ্চিন্তার ছাপ চোখ এড়াল না সোফি। একটু হেসে ওকে আশ্বস্ত করতে চাইল সে। জোসেফ জিজ্ঞেস করল, উঠে অন্য কোনো রুমে যেতে পারবে? লাইব্রেরিতে শোয়ার জায়গা নেই, কিন্তু যদি... না। নিজের গলায় ফুটে ওঠা কৃত্রিম দৃঢ়তা লক্ষ্য করে নিজেই অবাক হলো সোফি। বলল, এখানেই ভালো হবে। আমি ওকে ভয় পাচ্ছি না, আমি এখানেই থাকতে পারবো। এটা একটা পোর্ট্রেট শুধু, সত্যিকারের মানুষ। এখানে এসে কোনো অবান্তর ভয়কে দেওয়ার মতো জায়গা নেই সোফি। সোফির মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল জোসেফ। দায়িত্ববোধটা পরীক্ষা করে নিচ্ছে। তারপর মাথা নাড়ল, বলল, যতক্ষণ ভালো লাগে তোমার, আজ রাতে আমি থাকবো তোমার সাথে। তার কথার মাঝেই দরজায় দেখা গেল গ্যারেট কাকাকে, হাতে কম্বল আর একটা জলের পট। উনি যে কখন চলে গিয়েছেন এখান থেকে সেটা টের পায়নি সোফি। কম্বলগুলো জোসেফের হাতে দিয়ে 3 কাপ চা ঢেলে দিলেন গ্যারেট কাকা। দুধ নেই, তা
চাটা খেলে শরীরটা একটু গরম হবে। কৃতজ্ঞ চিত্তে নিজের কাপটা হাতে তুলে নিল সোফি। জোসেফ দুটো কম্বল ওর গায়ে চাপিয়ে দিয়েছে। তারপর তার পাশে বসে পড়ল সে। গ্যারেথ কাকা বসলেন একটা চেয়ারে ওদের মুখোমুখি। কেউ কোনো কথা বলছিল না, যে যার ভাবনায় মগ্ন হয়ে রইল। প্রচন্ড ক্লান্তি আবার ঘিরে ধরেছে সোফিকে। অর্ধেক চা খেয়ে ঘুমিয়ে পড়ার জোগাড় হলো। ওর হাত থেকে কাপটা সরিয়ে নিল জোসেফ। বিড়বিড় করে জড়ানো গলায় সোফি শুধু বলল, আমি ঠিক আছি। ওকে কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিতে দিতে জোসেফ বলল, এখন চুপ করে থাকো, চোখ বন্ধ রাখো, আমি লক্ষ্য রাখছি তোমার উপর। ঘুমিয়ে ঘুমিয়ে সোফি যেন একটা স্বপ্ন দেখতে লাগলো। একটা জঙ্গলের ভেতর দিয়ে যেন হাঁটছে সে। সূর্যের আলোয় গাছপালা আর ফুল ফল দেখা যাচ্ছে চারপাশে। রঙিন ফুলে ফুলে ভরা বাগানটায় হাঁটতে হাঁটতে খুশি হয়ে উঠেছে ওর মনটা। কিন্তু ওর পেছন পেছন কারো পায়ের আওয়াজ আসছে। সোফি জানে না কে আসছে ওর পেছন পেছন। একটা গাছ দেখে ওটা হাত দিয়ে ছুঁতে গেল সে। সঙ্গে সঙ্গে গাছের ভেতর থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলো। আতকে উঠে ঘুরে পেছন দিকে তাকালো সোফি দেখার জন্য, কিন্তু কেউ কোথাও নেই। আবার সেই নিঃশ্বাস ফেলার শব্দ, এবার ওটাও নিজের। ঘুরে বাড়ির উদ্দেশ্যে দৌড়ানোর জন্য প্রস্তুত হলো সে। যে পথটা দিয়ে এখানে এসেছিল সেটা রোধ করে দাঁড়িয়ে আছে একটা উজ্জ্বল অবয়ব, এক মহিলা। কথা বলতে চাইছে সোফি, ক্ষমা চাইতে চাইছে, আত্মরক্ষার জন্য হাত তুলতে চাইছে, কিন্তু না সে নড়তে পারছে না কথা বলতে পারছে। সোফি লক্ষ্য করল কোনো সুন্দর বাগানেও নেই সে। এটা তো নর্থ উডের পেছনের অংশটা। সেই লাল সোনালি রঙের দেওয়ালগুলো ক্রমশ চেপে আসছে দুই পাশের দেওয়াল, যেন এখনই পিষে ফেলবে ওকে। চমকে জেগে উঠল সোফি। সকাল হয়েছে। জানলা দিয়ে হালকা নরম রোদ ঢুকে পড়েছে ঘরে। জোসেফ বসে আছে ওর মাথার পাশে, মেঝেতে বসে আছে সে। ওর নড়াচড়া তাকালো, বলল, জেগে গেছো দেখছি, ভালোই হয়েছে। কেমন আছো এখন? মুখ তুলল সোফি কিছু বলার জন্য। জোসেফের মুখের উপর চোখ এসে পড়ল। হাত দিয়ে মুখটা একটু স্পর্শ তীক্ষ্ণভাবে বলল, খুব টায়ার্ড লাগছে তোমাকে দেখতে। গত রাতে কি একটু জোসেফ ওর হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে, কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তখন গ্যারেথ কাকা তোমার দেখাশোনা করছিল। আড়মোড়া ভাঙতে ভাঙতে জোসেফ বলল, উনি আমাদের জন্য নাস্তা বানাতে গেছেন। আমি তোমার জন্য একটু জল গরম করি মুখ হাত ধোয়ার জন্য। উঠে দাঁড়ালো সোফি, গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল। জোসেফের শুকনো মুখটার উপর থেকে চোখ সরাতে পারছে না। শুকনো একটা হাসি ফুটে উঠল ওর মুখে। ধন্যবাদ তোমাকে, ঠান্ডা জল পেলেই চলবে, জেগে নিচ্ছি। দরজার দিকে তাকালো সোফি, তুমি যদি শুধু ঘুরে দাও দরজার দিকে দেখালো জোসেফ। বেসমেন্টে আছে, এসো আমার সাথে। পার্লার রুম থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকে ওকে জোসেফ নিয়ে গেল। হলওয়েগুলো সরু হয়ে এলো ক্রমশ। চাকর বাকরদের থাকার জায়গায় ঢুকে পড়েছে ওরা। এদিকটায় বাড়ির চাকচিক্য কম। সোফি বুঝতে পারছে ওর দিকে মনোযোগ নিবদ্ধ রয়েছে জোসেফের, কিন্তু কি কারণে এরকম করে ওর দিকে তাকিয়ে আছে জোসেফ সেটা ঠিক বুঝতে পারল না।
একসময় জোসেফ খুব সাবধানী গলায় বলতে শুরু করলো, গত রাতের ঘটনাটা খুব চিন্তা হচ্ছে আমার। তুমি ঘুমিয়ে পড়ার পর ওটা নিয়ে আলোচনা করছিলাম আমি আর গ্যারেথ কাকা। আমাদের দুজনেরই মনে হচ্ছে মিস বিশপের আত্মা গ্রিমলকের কন্ট্রোলে নেই, কারণ উনি আর্জেন্টন বংশের কেউ ছিলেন না। আর মৃত্যুর পর ওর মৃতদেহ গ্রিমলক পায়নি। সুতরাং ওনার এই নতুন শরীর ধারণ করার পেছনে গ্রিমলকের কোনো প্রভাব থাকা সম্ভব না। যাই হোক, তাতে নিশ্চিত হওয়া যায় না যে উনি আমাদের জন্য ভালো হবে। একটু থেমে সে ফের সোফির চোখে তাকালো, বলল, আমি চাইছি যে তুমি সতর্ক থাকো। চকিতে স্বামীর মুখের দিকে একবার তাকালো সোফি, বলল, তা নিশ্চয়ই থাকবো। ভেবো না যে আমি মানুষটা খুব অস্থির। আসলে আমি বই পড়তে অনেক বেশি ভালোবাসি। ছোট্ট করে হাসলো জোসেফ। সোফির মনে হলো মনে মনে খুশি হয়েছে তার স্বামী। বলল, এই কারণেই তুমি এখানে আসার জন্য এত জেদ আর জোরাজুরি করছিলে। আমি একটু অবাক হয়েছিলাম। লজ্জায় লাল হয়ে উঠল সোফি। বলল, ও আসলে আমি ভেবেছিলাম ওটা আসলে। কথা বলতে বলতে একটা ছোট্ট ভূগর্ভস্থ কক্ষে এসে ঢুকলো দুজনে। পাথরের সিঁড়ি বেয়ে নামছিল ওরা। সোফি নিচে নেমে না আসা পর্যন্ত আর কথা বলল না জোসেফ। জোসেফ একসময় বলল, সমালোচনা করছি না, শুধু সতর্কতামূলক একটা কথা বলতে চাইছি। মন থেকেই আমি তোমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছি। আমরা তিনজন আসলে বিপজ্জনক একটা ফাঁদে পড়ে গেছি এই এক সপ্তাহের জন্য। তোমার নিশ্চয়ই মনে আছে সোফি, আমাকে তুমি কথা দিয়েছিলে আমার ভালোর জন্যই শুধু না, সর্বোপরি তোমার নিজের ভালোর জন্য হলেও তুমি এখান থেকে চলে যাবে প্রয়োজন হলে। কিছু বলল না সোফি। জোসেফের গভীর কালো চোখ দুটো যেন তারাবিহীন অন্ধকার আকাশ, ওর দিকে নিবদ্ধ সেই কালো দুটো চোখ। জোসেফ ফিসফিস করে এবার বলল, আমি জানি কেন তুমি আমার সাথে আছো। অদ্ভুত একটা প্রতিধ্বনি উঠল সেই কথাগুলো সমস্ত বেসমেন্ট জুড়ে। জোসেফ ফের বলল, আমার জন্যই তুমি এসেছো, কিন্তু সব সময় তো তোমার ইচ্ছাটাকে আমি মেনে নিতে পারি না। সোফির মনে হলো জোসেফের ওই চোখের অতল গভীরে ডুবে যাবে সে। বলল, তুমি। তার কথার মাঝেই হাত বাড়িয়ে সোফি থুতনিটা তুলে ধরল জোসেফ। স্বামী স্পর্শে একবার শিউরে উঠল সোফি। জোসেফ বলল, তোমাকে সাথে নিয়ে আসাটা মস্ত বড় একটা বোকামি ছাড়া আর কিছুই না। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি ঠিক থাকতে পারবো না। বলতে বলতে তার কণ্ঠস্বর ভেঙে গেল। সামলে নেওয়ার জন্য লম্বা করে শ্বাস টানল সে। একসময় নিজেকে একটু সামলে নিয়ে সে ফের বলল, অথবা যদি তুমি মারা যাও, এখান থেকে চলে যেতেই হবে তোমাকে সোফি। যদি একা একা ফিরে যেতে হয় তাও চলে যাবে। জোসেফের চোখ থেকে চোখ সরিয়ে নিতে পারল না সোফি। হাত বাড়িয়ে ওর হাতটা খুঁজল, হাতটা আঁকড়ে ধরল সে। বলল, সব কথা বলো না, একসাথে দুজনে এখান থেকে ফিরবো আমরা। গ্যারেথ কাকা আর এলিসকেও নিয়ে যাব সাথে করে, দেখে নিও। জোসেফ বলল, তোমার এত আশা থেকে যদি আমিও যদি একটু খানিকটা পোষণ করতে পারতাম ভালো লাগতো ডিয়ার।
জোসেফের হাতটা টেনে নিয়ে চুমু খেলো সোফি। দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কাছে আসার বদলে খানিকটা দূরে সরে গেল। এবার সে হাত সরিয়ে নিল সোফি। ওর দু চোখ জলে ভরে এলো, গলা ভেঙে গেল সোফি। বলল, কি হচ্ছে সব? কিন্তু থামতে পারল না সে। বলল, আমি জানি কোথাও একটা ঝামেলা হচ্ছে। সারাক্ষণই তোমাকে বিষণ্ণ দেখি, দেখতেও কেমন ফ্যাকাশে হয়ে গেছো তুমি। আর আমি জানি না তুমি আসলে কি নিয়ে এত দুশ্চিন্তা করছো। জোসেফ বলল, কথা দাও নিজেকে সাবধানে রাখবে। শুধু এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারলেই সবটুকু শক্তি দিয়ে গ্রিমলককে ধ্বংস করার জন্য চেষ্টা করতে পারবো আমি। সোফির মনে হলো এই মুহূর্তে জোসেফের ভালো চাওয়ার চেয়েও বেশি কিছু চাইতে পারছে না। তবু মাথা নেড়ে সায় দিয়ে এসে বলল, আমি সাবধানেই থাকবো, ঠিক একইভাবে তোমার প্রতিও সতর্ক থাকবো। মনে মনে উচ্চারণ করলো সে শেষের কথাটা। মাথা নেড়ে চোখটা বন্ধ করে ফেললো জোসেফ। যখন খুলল সেই চোখ, তখন ওর চেহারায় কিছুটা উজ্জ্বলতা ফিরে এসেছে। গলাটাও একটু জোরালো শোনালো এবার। বলল, আমার মনে হয় তুমি যদি সারাক্ষণই আমি অথবা গ্যারেথ কাকা কারো কাছাকাছি থাকো তাহলেই ভালো হবে, বিশেষ করে সন্ধ্যার পর। সোফি সাবধানে থাকবে এটাই চাইছিল জোসেফ। সোফি ওকে কথাও দিয়েছে সে সাবধানে থাকবে। ও নিজের অনুরোধের উত্তরটা এখনো মেলেনি ওই তরফ থেকে অবশ্য। ও বুঝতে পারেনি এতটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়ে যাবে এসব নিয়ে। ওকে ঘিরে জোসেফের দুশ্চিন্তা, রাতের বেলা একা না থাকার জন্য অনুরোধ, সবকিছুতে একটা কথাই বোঝা যায় যে সোফিকে অসম্ভব ভালোবাসে জোসেফ। কিন্তু ওর এই দূরে থাকা, ওকে একটুখানি চুমু খাওয়া, জড়িয়ে ধরতেও এই যে অনীহা, এসব দেখে সংশয় জেগে ওঠে সোফির মনে। এটা কি ভালোবাসা, নাকি কেবল কর্তব্যবোধ থেকে ওকে নিরাপদ রাখতে চায় সে? তারপরই সোফির মনে হলো জোসেফ অত্যন্ত নীতিবান একজন মানুষ। এলিসের জন্য যতখানি দুশ্চিন্তা করে, ঠিক ততখানি দুশ্চিন্তাই ও আমায় নিয়েও করে। সেটাই কি সত্যি, নাকি ভালো না বেশেও শুধু কর্তব্যবোধে আমার নিরাপত্তার কথা বলেও? ভাবতে লাগলো সোফি। ওর এই ভাবনা ক্রমশ মস্তিষ্কের গভীরে চলে যাচ্ছে। সেখানে জটিলতা পাকিয়ে গেল সব। অসুস্থ বোধ করতে লাগলো সোফি। গায়ের কম্বলটা দুহাতে খামচে ধরল সে। তারপর জোসেফের পেছন পেছন ঘরের পেছন দিকে থাকা কুয়োটার দিকে এগিয়ে গেল সে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।